ফেরার পথে উনি দেখতে পাচ্ছেন ঝোপের পিছনে দুটো চোখ জ্বলজ্বল করছে, প্রবল ঝড়ে গাছপালা দুলছে। সামনের পেয়ারা গাছে একটা মুন্ডহীন দেহ ঝুলছে, কোথাও হা হা চিৎকার, কোথাও প্রবল উলুধ্বনি, সব মিলিয়ে ভয়াল পরিবেশ। ঠাকুরমশাই, অনেকদিন আপনার কাছে কোনো গল্প শোনা হয়নি, তাই আর আড্ডাটাও সেরকম জমে উঠছে না। বুঝতেই তো পারছেন, আপনার এই গল্পগুলোই আমাদের দৈনন্দিন একঘেয়ে জীবনে রসদ যোগায়। আমার জীবনের অভিজ্ঞতা যে কোনো মানুষকেই ভাবিয়ে তুলবে। ভূত ভবিষ্যতের মাঝখানে তার চিন্তা ভাবনা ঘুরপাক খেতে থাকবে, এটাই স্বাভাবিক। অত কথা জানি না। বসাক মিষ্টান্ন ভাণ্ডারের গরম গরম সিঙ্গারা আর বেগুনি এনেছি, এতে আপনার গল্প একটু মেশালেই সন্ধেটা পুরো জমে যাবে। চারি এসে তেল চপচপে মুড়ি দিয়ে গেল, সাথে ভাজাভুজি। ঠাকুরমশাই গল্প বলা শুরু করলেন। আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমার চুলে সবে পাক ধরতে শুরু করেছে। এই যজমান, হস্তরেখা বিচার এই সব নিয়ে ভালোই আছি। সেদিন এক যজমানের বাড়ি যাব বলে কিছু গোছগাছ করছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। তারানাথ বাবু বাড়ি আছেন? হ্যাঁ, বলুন, কি করতে পারি আপনার জন্য? আমি বড় বিপদে পড়েছি, আমাকে বাঁচান তারানাথ বাবু। আপনাকে সব কথা খুলে বলতে হবে আমাকে। অমলেন্দু বাবুর বয়স প্রায় আমার বয়সেরই কাছাকাছি ছিল। পরনে ধুতি পাঞ্জাবি, ভদ্র অবস্থা সম্পন্ন মানুষ, কিন্তু চোখে মুখে তার ভয়ঙ্কর উৎকণ্ঠা। দীর্ঘদিন অনাহারে থাকলে বা কোনো কিছু ভয় তাড়া করে বেরোলে মানুষ যেমন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে, ওনার চোখে মুখে সেই ছাপ স্পষ্ট। নমস্কার, আমার নাম অমলেন্দু চৌধুরী। পেশায় আমি একজন ব্যবসায়ী। রেশম সুতোর মসলিন ঢাকাই শাড়ির ব্যবসা আমার। বাবার সম্পত্তি তেমন কিছু ছিল না। ছোট থেকেই নিজের পরিশ্রমে আমি ব্যবসা দাঁড় করিয়েছিলাম। সেখান থেকেই গাড়ি বাড়ি সম্পত্তি সবই করেছি। কিন্তু হঠাৎ একদিন। হঠাৎ কি হয়েছিল? হঠাৎই আমার শাড়ির গোডাউনে আগুন লেগে যায়। একটার পর একটা টেন্ডার হাতছাড়া হতে থাকে। ব্যবসায় আমি সর্বশান্ত হয়ে পড়ি। আমার স্ত্রী মাধুরী হঠাৎ রান্না করতে গিয়ে আগুনে পুড়ে মারা যায়। আমার দুই ছেলে নিজেদের মধ্যে প্রচন্ড ঝগড়া বিবাদ করে গৃহত্যাগী। আমি এখন সর্বশান্ত। এটা কবে থেকে শুরু হয়েছে? এই এত কিছু বিগত 3 মাসের মধ্যেই ঘটে গেল। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারলাম না। তার আগেই সব শেষ। কেন জানি না, আপনাকে শুরু থেকেই দেখে মনে হচ্ছে আপনাকে ঘিরে একটা কালো অশুভ ছায়া বিরাজ করছে। এর উৎস বা প্রতিকার কি এখনই আমি আপনাকে সবটা বলতে পারবো না, তবে আপনার বাসস্থানে পৌঁছে আমাকে বাস্তু বিচার করতে হবে। আপনি যা করার করুন তারানাথ বাবু, না হলে আমি প্রাণে বাঁচব না। পাওনাদারেরা দেখতে পেলেই আমাকে শেষ করে দেবে। গলা ভর্তি ঋণ যে। অমলেন্দু বাবু সেদিন বাড়ি চলে যান এবং তার দিন দুয়েকের মধ্যেই ওনার দেওয়া ঠিকানা অনুযায়ী আমি পৌঁছে গেলাম অমলেন্দু বাবুর বাড়িতে। বাড়ি প্রকাণ্ড অট্টালিকা,
তবে তার সাজ সজ্জা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আসুন 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 তারানাথ বাবু, এই হলো আমার বাড়ি। আগে কত ঠাকুর চাকর দাস দাসী সব ছিল, এখন সবাই চলে গেছে। বাড়িতে গৃহিণীও নেই যে আপনাকে একটু আপ্যায়ন করবে। না না, আপনি ব্যস্ত হবেন না। আপনার সাথে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আচ্ছা, আপনি কি বাড়িতে একাই থাকেন না? হ্যাঁ, এখন আমি একা। সাজানো গোছানো সংসার ছিল, সব ধূলিসাৎ হয়ে গেল। অমলেন্দু বাবুর বাড়িতে প্রবেশ করার পর ওনার বাড়ির নানান স্থান আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু কোথাও কোনো অস্বাভাবিকতা আমার চোখে পড়েনি, বা আমার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না যে এই বাড়িতে কোনো অশুভ কিছুর উপদ্রব ঘটেছে বলে। কিন্তু আমার মন বারবার অমলেন্দু বাবুর দিকেই ঘুরপাক খাচ্ছিল। তাকে ঘিরে রয়েছে কোনো কালো ছায়া, যার জন্য আজকে তার এমন করুণ দুর্দশা। সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় অমলেন্দু বাবুর সাথে গল্প করতে বসি। আচ্ছা তারানাথ বাবু, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? জানি হওয়ারই কথা। ছি ছি, এভাবে আমাকে লজ্জা দেবেন না। আমার বিন্দু মাত্র সমস্যা হয়নি। এবার আসি অন্য কথায়। আচ্ছা, আপনি কি বিগত 3 মাসে এমন কোনো স্থানে গেছেন যেখানে খাওয়া দাওয়া নিষেধ, বা আপনার বাড়িতে এমন কোনো দেবদেবীর পূজা অর্চনা হয়েছে যা সমাজে নিষিদ্ধ? আমাদের বাড়িতে এইসবের চাল কোনোদিনই নেই। আমি সারা জীবন ব্যবসা নিয়ে থেকেছি। ওইসব কালা জাদু বা নিষিদ্ধ স্থানে প্রবেশ করা, এইসবের সময় বা ইচ্ছা আমার কোনোটাই নেই। এই কটা দিন অমলেন্দু বাবুর বাড়িতে আমি চোখে পড়ার মতো কিছুই পেলাম না। রাত্রে খেতে বসেছি, হঠাৎ দেখি অমলেন্দু বাবুর গলা থেকে সোনার চেনের সাথে একটা লকেট তার জামার বাইরে দিয়ে ঝুলছে, যেটা দেখেই আমার বুক ধরফর করে ওঠে। মনে হচ্ছিল যেন আমাকে ছিটকে ফেলে দেবে। খাওয়ার সমস্ত রুচি উধাও হয়ে গেল। আমি ওনাকে জিজ্ঞাসা করি, অমলেন্দু বাবু, আপনার গলাতে এটা কিসের লকেট? কোথায় পেয়েছেন? এই লকেটটা আমি নিজেকে নিজে উপহার দিয়েছিলাম। সেদিন ছিল আমার জন্মতিথি। ভেবেছিলাম ছোট থেকে অনেক অভাবের মধ্যে কাটিয়েছি, তাই আজকে একটা উপহার দেব নিজেকেই। তাই চলে গেলাম আমাদের কাছের এক সোনার দোকানে। ও হে দত্তবাবু, একটা ভালো সোনার চেনের সাথে লকেট দেখান তো, যেন আমাকে ভালো মানায়। হ্যাঁ, দাম নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু দেখান। হ্যাঁ অমলেন্দু বাবু, আমাদের দোকানে ভ্যারাইটিস ডিজাইন পাওয়া যায়, আপনার পছন্দ হবেই হবে। কেন জানি না এই লকেটগুলোর মধ্যে একটাও পছন্দ হচ্ছে না। আপনি বরং অন্য কিছু দেখান। হঠাৎ আমার চোখ পড়ে দত্তবাবুর ডান পাশে কিছু পুরনো লকেটের দিকে। তার মধ্যে থেকে একটা লকেট আমি পছন্দ করি। এগুলো পুরনো, আমার কাছে বন্ধক দিয়ে ছাড়াতে পারেনি, অথবা বিক্রি করে গেছে। এগুলো গলিয়ে আমরা নতুন লকেট তৈরি করব। আমার এটাই পছন্দ হয়েছে, বুঝলেন? আমি এটাই নিচ্ছি। আপনি পছন্দ করেছেন, না বলার ক্ষমতা আমার নেই। ঠিক আছে, এটাই আপনি নিয়ে যান। লকেটটা সূর্যের আকৃতির মতন, সোনার, মাঝে লাল বর্ণের প্রবাল বসানো, অতি উজ্জ্বল। অমলেন্দু বাবু, আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন না আপনার দুর্দশার কারণ কি? তাহলে শুনে রাখুন, আপনার সমস্ত দুর্দশার কারণ হচ্ছে এই লকেট। এটা যে সে লকেট নয়, এতে কোনো ভয়ঙ্কর দেব দেবী অথবা কোনো অভিশাপ মিশে আছে। কি বলছেন কি আপনি? হায় ঈশ্বর, নিজের হাতে এত বড় ভুল করে ফেললাম আমি। আচ্ছা তারানাথ বাবু,
তাহলে কি এটা খুলে দেব? যতদূর বুঝেছি, এই লকেট ফেলে দিয়ে আর কোনো কাজ হবে না। এই লকেট আপনার ভাগ্যের সঙ্গে মিশে গেছে। একে আপনার জীবন থেকে অন্য উপায়ে সরাতে হবে। তার আগে এই লকেট নিয়ে আমাকে বিশদে জানতে হবে। এর ইতিহাস কি, কিভাবে এসেছে? এটা তো দত্তবাবুই বলতে পারবেন, মানে ওই গয়নার দোকানের মালিক। অবশেষে দত্তবাবু জানালেন, সামনের এই বস্তিতেই একজন বুড়ি থাকেন যিনি এই লকেটটি বিক্রি করেছিলেন। খুবই অভাবী। দত্তবাবু যেরকম ঠিকানা জানিয়েছিলেন, একটু খোঁজাখুঁজির পরই সেই বুড়ির বাড়ি আমরা পেয়ে গেলাম। অবশেষে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। নমস্কার, আমরা আপনার কাছে এসেছি একটি বিশেষ প্রয়োজনে। বলুন, কি দরকার? এই লকেটটা নিয়ে আমরা বিশদে জানতে চাই। বুড়ি দেখা মাত্রই উত্তেজিত হয়ে পড়লেন। সরান, সরান এটাকে, সরান। আবারও ফিরে এসেছে। ও আমার সব কিছু শেষ করে দিয়েছে। ওটাকে সরিয়ে নিয়ে যান। আমি বৃদ্ধ মহিলাকে আশ্বস্ত করে বিষয়টা বিশদে জানতে চাইলাম। এই লকেট আমি কুড়িয়ে পেয়েছিলাম। এবার যখন আমার স্বামীর সাথে বীরভূমের শালপোতা গ্রামে ঘুরতে গিয়েছিলাম, তারপর আমি সব হারিয়ে ফেললাম। স্বামী, সন্তান, বিষয় সম্পত্তি, মান সম্মান। আজ আমার এই হাল। তবে এই লকেট নিয়ে বিশদে জানতে চাইলে আপনাকে সেই গ্রামে পৌঁছতে হবে। তারপরই আমরা দুজন বীরভূমের শালপোতা গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম সেই লকেটটি নিয়ে। গ্রামটি বেশ মনোরম, তবে গ্রামের বাড়ি ঘর দেখে যা মনে হচ্ছিল সবই নতুন। কোথা থেকে যে শুরু করব নিজেই বুঝে উঠতে পারছিলাম না। সামনে এক ব্যক্তিকে দেখা মাত্রই জিজ্ঞাসা করলাম, দেখুন, এই গ্রামে আমরা খুব বেশি দিন আসিনি। বলতে পারেন এই অঞ্চলটাই নতুনভাবে গড়ে উঠেছে। একটা সময় কোনো আকস্মিক ভূমিকম্পে গোটা অঞ্চল ধূলিসাৎ হয়ে গিয়েছিল। বহু মানুষের প্রাণহানি ঘটে। তারপর আবার নতুন করে বসতি গড়ে উঠেছে। এই লকেট বা গ্রামের প্রাচীন ইতিহাস শুধুমাত্র এই গ্রামের অভয় জ্যাঠাই বলতে পারবেন। আমি সেই ব্যক্তির কাছ থেকে অভয়বাবুর ঠিকানা জোগাড় করে ওনার সঙ্গে দেখা করতে গেলাম। শীর্ণ জীর্ণ দেহ, বয়স 80-র ঊর্ধ্বে হবে, চামড়া ঝুলে পড়েছে, আর্থিক অবস্থাও করুণ। আমি অবশেষে ওনার সঙ্গে আলাপ পরিচয় করি। নমস্কার অভয়বাবু, আপনি আমার চাইতে বয়সে অনেক বড়, আমার প্রণাম নেবেন না। নমস্কার। তা আপনারা এখানে কি মনে করে? আমি অভয়বাবুকে সেই লকেটটা দেখাই। এটাকে সরান, ও শেষ করে দেবে। ওটা ওটা অভিশপ্ত প্রবাল। এবার আপনাকে সবকিছু খুলে বলতেই হবে। এই প্রবালের ইতিহাস, এই লকেট বহু মানুষের প্রাণ কেড়েছে, বহু মানুষকে সর্বশান্ত করেছে। শুধু বহু মানুষ নয়, একটা গোটা গ্রামকে শেষ করে দিয়েও লকেটের খিদে মেটেনি। রাক্ষসে লকেট। কি বলতে চাইছেন? আমি ঠিকই বলেছি। এই যে শালপোতা গ্রাম দেখছেন, এখনকার সমস্ত বাসিন্দা নতুন। এই গ্রামের আগের নাম ছিল কররা গ্রাম। অনেক জনবসতি ছিল। একটা ভূমিকম্পের ফলে
সে গোটা গ্রাম মাটির তলায় চলে যায়, কেউ বাঁচে না। ভাগ্য জোরে আমি রয়ে গিয়েছিলুম। তখন আমার 16 কি 17 বছর বয়স হবে। ভূমিকম্পের কারণ কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে কোনো অস্বাভাবিক ইতিহাস জড়িয়ে রয়েছে? এর পিছনে রয়েছে এই লকেট। এর মাঝে যে লাল অংশটি দেখছেন, এটা হচ্ছে রক্তমুখী প্রবাল। এটা কোনো সাধারণ প্রবাল নয়। এই প্রবাল মানুষের রক্ত নিয়ে বেঁচে থাকে। আজ থেকে প্রায় 70 বছর আগের কথা। তখন গ্রামের নাম ছিল কররা। গ্রামবাসীদের মধ্যে তখন জাত পাতের ভেদাভেদ প্রচন্ড। উচ্চ বর্ণের মানুষেরা দলিতদের ছায়া পর্যন্ত মারাত না। গ্রামে দেবী কিঙ্করী প্রতিষ্ঠিত ছিলেন। যা বলছিল, গ্রামের প্রধান পণ্ডিত ছিলেন অঘোর পুরোহিত। একাধারে তিনি পুরোহিত, অন্যদিকে ছিলেন তান্ত্রিক। সকলে তাকে মেনে চলত। তার একমাত্র পুত্র রথীন্দ্র ছিল উদার প্রকৃতির মানুষ, বাবার সম্পূর্ণ বিপরীত মানসিকতার। দেখো রথীন্দ্র, আমি তোমাকে দেবী কিঙ্করীর পুজোর সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দেব। আমার পরবর্তীকালে তুমি এই মন্দিরের সমস্ত ভার গ্রহণ করবে। তার পাশাপাশি এই গ্রামকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে। এসব ছোট জাতের লোকেদের একদম মন্দিরের সীমানাতে আসতে দেবে না। দেখুন বাবা, আমি আপনাকে সম্মান করি, কিন্তু এই জাত পাত ভেদাভেদ আমার কিন্তু একদম পছন্দ নয়। চুপ করো, তোমার লজ্জা করে না এই কথা বলতে? দেখুন বাবা, তর্ক বাড়িয়ে লাভ নেই। আমি আপনাকে আজকে একটা কথা স্পষ্ট বলতে চাই। এই গ্রামে আরাধন কাকার মেয়ে শ্যামলিকাকে আমি ভালোবাসি। ওকে স্ত্রীর মর্যাদা আমি দিতে চাই। ওই দলিত কন্যা শ্যামলীর কথা বলছো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি বেঁচে থাকতে এ বিয়ে কোনোদিনও মানব না। গ্রামের সকলে যেখানে আমাকে মানে, সম্মান করে, সেখানে আমার ছেলে হয়ে তুমি এই পাপ কাজ করছো। শ্যামলী, আমাদের বিয়ে সমাজ মানবে না। আমরা পালিয়ে বিয়ে করব, এবং সেটা কিঙ্করী মায়ের সামনে, আজকে রাতেই। আমার ভীষণ ভয় করছে। কেউ মানবে না আমাদের, কিন্তু কিন্তু আমি তোমার সাথেই থাকবো। তোমাকে ছাড়া বাঁচবো না আমি। অবশেষে শ্যামলীকে রথীন্দ্র বিয়ে করে। আমি তোমাকে সিঁদুর দিতে পেরেছি, কিন্তু উপহার দেওয়ার মতো কিছুই নেই। আমার বাবা এই গ্রামের পুরোহিত, তাই দেবী মায়ের ওই লকেটটা আমি আজ তোমায় পরিয়ে দিচ্ছি। ধরে নাও দেবী মায়ের তরফ থেকে তোমাকে আশীর্বাদ। রথীন্দ্র শ্যামলীর বিবাহ সুসম্পন্ন হয়, কিন্তু পরদিন সকালে হঠাৎ গ্রামের দক্ষিণে নদীর কাদা জলের মাঝে রথীন্দ্র এবং শ্যামলীর কাদা মাখামাখি মৃতদেহ উদ্ধার হয়। শ্যামলীর গলায় তখনও সেই লকেটটা ছিল। ওদের দুজনের জিভ ছিল কাটা। কিভাবে তারা মারা গেল তার উত্তর কেউ জানতে পারল না। গ্রামবাসীগণ, আমার ছেলে যা অন্যায় করেছে তার সাজা সে পেয়েছে। বাবা হিসেবে আমার একটুও দুঃখ হচ্ছে না। দেবী মা শাস্তি দিয়েছেন, এই অনাচার গ্রামে ঘটতে দেননি। আপনি বলুন, কিভাবে দেবী মাকে শান্ত করব? মায়ের এই প্রবাল লকেট কিভাবে আবারও মায়ের গলায় পরানো যাবে? এই লকেট শ্যামলীর গলাতে উঠেছিল। ছি 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 ছি, ভাবতেও ঘেন্না করে আমার। যাই হোক, এই লকেটের শুদ্ধিকরণ দরকার। সাধারণ গঙ্গা জল অথবা কোনো মন্ত্রের মাধ্যমে এই লকেট মায়ের গলায় উঠবে না।
তার জন্য আমাকে যজ্ঞে বসতে হবে। অবশেষে যজ্ঞ শুরু হয় মন্দিরের চাতালে। যজ্ঞের আগুনের সামনে তখনও রথীন্দ্র এবং শ্যামলীর মৃতদেহ পড়ে আছে। অঘোর তান্ত্রিক রথীন্দ্রের মৃতদেহর গলার নলি কেটে সেখান থেকে রক্ত সংগ্রহ করে ভিজিয়ে দেয় সেই রক্ত প্রবালের লকেটকে। কিন্তু লকেটটা কোনোভাবেই মায়ের গলায় প্রতিস্থাপন করা যায়নি। কি হলো কি? যতবারই লকেটটা পরাচ্ছি ততবার মায়ের গলা থেকে লকেটটা খুলে যাচ্ছে। এ তো অশুভ লক্ষণ। বুঝেছি মা কি চাইছেন, বুঝেছি। শোনো গ্রামবাসীগণ, গ্রামে ভয়ানক দুর্যোগ নেমে এসেছে। এই লকেট মায়ের গলায় কোনোভাবেই প্রতিস্থাপন করা যাচ্ছে না। প্রতিস্থাপন করতে হলে এই লকেট শিশু বলির রক্ত দিয়ে ধোয়াতে হবে। এই কথার সত্যতা অঘোরতান্ত্রিক ছাড়া আর কেউ জানে না। আদৌ দেবী রক্ত চেয়েছিলেন, নাকি অঘোরতান্ত্রিক নিজের পাপ লুকোতে সবাইকে ভুল বুঝিয়েছিল, ভুল পথে চালনা করেছিল? সেটা হয়তো সেই বলতে পারত। যাই হোক। প্রতি বছর যে শিশুর বয়স কৌশিকী অমাবস্যার সময় 3 বৎসর পূর্ণ করবে, তাকে কিঙ্করী মায়ের মন্দিরের সামনে বলি দেওয়া হবে এবং সেই রক্ত দিয়ে রক্তপ্রবাল স্নান করাতে হবে এবং শিশুর মা নিজে তুলে দেবে আমার হাতে সেই শিশুটিকে। গ্রামবাসীরা সকলে চমকে উঠলেও তাদের মনে ভয় এবং অন্ধবিশ্বাস তাদেরকে ততদিনে জর্জরিত করে ফেলেছিল। ফি বছর একটা শিশুর প্রাণ বলি যায় কৌশিকী অমাবস্যার দিন, শুধুমাত্র ওই রক্ত প্রবালকে স্নান করানোর জন্য। এবং তারপর সেই রক্ত প্রবাল মায়ের গায়ে পরানো হয়। কিন্তু একদিন জানকী নামে এক মায়ের পালা আসে যে তার সন্তানকে তুলে দেবে এই হাঁড়ি কাঠে। না, আমার প্রাণ থাকতে আমি আমার সন্তানকে এখানে তুলে দিতে পারবো না। তোমরা ভণ্ড কাপুরুষ। নিজেদের দোষ ঢাকতে ছোট ছোট প্রাণগুলো বলি দিচ্ছ। তোমাদের লজ্জা করে না? তোর এত বড় সাহস, তুই আমাদের ভণ্ড বলিস? আর যে রক্ত না পেরে এই লকেট মায়ের গলায় প্রতিস্থাপিত হতে পারবে না। গ্রামে দুর্যোগ নেমে আসবে। লকেট প্রতিস্থাপিত না হওয়ার তো অন্য কারণ হতে পারে। তোমার পাপের বোঝা এত বেড়ে গেছে যে মা তোমার হাত থেকে প্রবাল আর পড়তে চায় না। আর মনে রাখবে, মা কখনোই রক্ত চায় না। শোনো গ্রামবাসীগণ, জানো কি দেবী মায়ের উদ্দেশ্যে যেটা বলেছে তা অত্যন্ত নিন্দনীয়। ওর কঠিন শাস্তি হওয়া দরকার। ওর জিভ কেটে ফেলা হোক, তারপর ওকে জ্যান্ত পুঁতে দেওয়া হোক, না হলে আরো 5 জন এই সাহস পাবে। সেদিন জানকীর কথা আর কেউ শোনেনি। শাস্তি স্বরূপ তার জিভ কেটে ফেলা হয় এবং মন্দিরের চাতালের পাশে তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হয় এবং তার সন্তানকে বলি দিয়ে পুনরায় সেই পাপ কাজে মেতে ওঠে সবাই। কিন্তু এই মহাপাপ করার ফলে হঠাৎ করে তীব্র ভূমিকম্পের সৃষ্টি হয়। মাটি ফাঁক হয়ে যেতে শুরু করে। মন্দির, চাতাল, গাছপালা, গ্রামের মানুষ, বাড়ি ঘর সব কিছু চাপা পড়ে যায় মাটির তলে। কেউ বেঁচে ফেরেনি। ভাগ্যক্রমে আমি পরাণে বেঁচে গিয়েছিল এবং ওই লকেট কোনোভাবে আজও মানুষের কাছে কাছে ঘুরছে, শুধুমাত্র রক্তের তৃষ্ণায়। অঘোরতান্ত্রিক এই রক্ত প্রবাল নিয়ে যে খেলায় মেতেছিল, সে খিদে ওর এখনো মেটেনি। আজও মানুষের জীবনকে নরক করে তুলেছে।
আপনার এই সমস্ত তথ্য শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা আসি অভয়বাবু। যদি ওই রক্ত প্রবালকে আপনি থামাতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। অভয়বাবুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে পুনরায় ফিরে আসি অমলেন্দু বাবুর বাড়ি। তারানাথ বাবু, এবার আমি তাহলে কি করব? এবার কি তাহলে আমাকেও বেঘরে প্রাণটা দিতে হবে? আপনি চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখুন। অমলেন্দু বাবুকে আশ্বাস দিলেও নিজের মধ্যে একটা অস্বস্তি কাজ করেছিল। মন শান্ত করার জন্য দেবী মায়ের ধ্যানে বসলাম। আমার বিপদে তো স্বয়ং মাই ভরসা। তারানাথ, এই প্রবাল অভিশপ্ত, এই মৃত্যু খেলা তোকেই থামাতে হবে। আমার আশীর্বাদ আছে তোর মধ্যে, তুই যজ্ঞ শুরু কর। ধ্যান ভাঙার পর ক্রমশ ভাবতে লাগলাম কোন যজ্ঞের সূচনার কথা মা আভাস দিয়ে গেলেন। আমি কি পারবো এই অভিশপ্তর সাথে লড়াই করতে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমাকে দিব্যজ্যোতি যজ্ঞ শুরু করতে হবে। তবে এই যজ্ঞের প্রধান কাণ্ডারি হবে অমলেন্দুবাবু নিজে। আমি হব মাধ্যম মাত্র। অমলেন্দুবাবু, আমি বিশেষ যজ্ঞ শুরু করব। আপনাকে আমায় সাহায্য করতে হবে, তবে ভয় পেলে চলবে না। এখানে কিন্তু অনেক ঝুঁকি আছে। আমি সব হারিয়ে ফেলেছি, আর কিসের ভয়? বলুন বলুন, আমাকে কি করতে হবে? আপনাদের বাড়ির পিছনে যে বড় পুকুরটা আছে, সেখানে স্নান করে ভেজা বস্ত্রে এক মনে ঈশ্বরের নাম জপ করতে করতে আপনি আমার কাছে আসবেন না। তবে বলে রাখি, পথে অনেক রকম অলৌকিক কাণ্ড ঘটবে। অনেক ইশারা, আতঙ্ক আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। তবে কোনোভাবেই মন্ত্র উচ্চারণ থামাবেন না। অবশেষে যজ্ঞের সূচনা হলো। অমলেন্দুবাবুর বাড়ির ঠাকুর ঘরে দিব্যজ্যোতি যজ্ঞ শুরু করেছি। অমলেন্দুবাবু স্নান সেরে উঠলেন। ওনার গলায় সেই অভিশপ্ত প্রবালটি। ওং कराल बदनी माता कालिकाय नमः। ओं कराल बदनी माता कालिकाय नमः। ओं कराल बदनी माता कालिकाय नमः। তখন রাত 1টা। ফেরার পথে উনি দেখতে পাচ্ছেন ঝোপের পিছনে দুটো চোখ জল জল করছে। প্রবল ঝড়ে গাছপালা দুলছে। সামনের পেয়ারা গাছে একটা মুন্ডহীন দেহ ঝুলছে। কোথাও হা হা চিৎকার, কোথাও প্রবল উলুধ্বনি। সব মিলিয়ে ভয়াল পরিবেশ। আর এদিকে আমি যজ্ঞের সূচনা করেছি। ওং মহাকালাই চ বিদ্মহে শ্মশানবাসিनै চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। অবশেষে অমলেন্দুবাবু আমার সামনে এসে দাঁড়ালেন। অমলেন্দুবাবু, আপনি আমার সামনের আসনে এসে বসুন। আমি যজ্ঞ এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে আপনার বিপদ কিন্তু এখনো কাটেনি। অনেক বিপদ আপনাকে এখনো তাড়া করে নিয়ে বেড়াবে। মন্ত্র উচ্চারণ যতই বাড়ছে ততই চারিধার থেকে কালো প্রেতের অবয়ব অমলেন্দুবাবুকে চারিধার দিয়ে ঘিরে ধরছে এবং গোঙানির শব্দ ভেসে আসছে। অমলেন্দুবাবু হাত জোর করে ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলেন। যজ্ঞ শেষ পর্যায়ে। অবশেষে যখন সেই প্রবালটি আমি আগুনের মধ্যে আহুতি দেওয়ার জন্য উদ্যত হয়েছি, ঠিক তখনই প্রচণ্ড ভূমিকম্প শুরু হলো।
অমলেন্দুবাবুর সেই বিশাল বাড়ি যেন ধসে পড়বে। বুঝলাম এসব কিছুই ভ্রম ও মায়া। এই প্রবাল যাতে ধ্বংস করা না হয় তার প্রচেষ্টা। অবশেষে দেবী মায়ের নাম স্মরণ করে আগুনের মধ্যে বিসর্জন দিলাম সেই অভিশপ্ত প্রবালটি। সাথে সাথে চারিধারের পরিবেশ শান্ত হয়ে আসে। অমলেন্দুবাবু অচৈতন্য হয়ে পড়েন। বিপদ কেটে গেছে অমলেন্দুবাবু, আর আপনার কোনো ভয় নেই। আমার প্রাণ বাঁচানোর জন্য আমি আপনার কাছে চিরটা কাল কৃতজ্ঞ থাকবো তারানাথ বাবু। আমার কাজ শেষ, এবার তাহলে আমি আসি। নমস্কার। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।